সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর এর আজকের পর্বে। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এই অনুষ্ঠানে আমরা সিএসআর এর নানান বিষয় নিয়ে, নানান ইস্যু নিয়ে কথা বলি। আমরা বর্তমান কালে একটি বিষয় দেখেছি যে নানানভাবে সমাজে নানান অংশে সিএসআর নিয়ে কথা হচ্ছে, সিএসআর এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, এবং এটির একটি কারণ হচ্ছে যে বিশেষ করে কর্পোরেট সেক্টর এবং নন প্রফিট সেক্টরে সিএসআর এর আগ্রহ যেহেতু বেড়েছে, সুতরাং তারা এই দিকে বেশি দৃষ্টি দিচ্ছেন তাদের আগ্রহর কারণেই। এবং এই ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিএসআরকে অন্তর্ভুক্ত করা যায় কিনা কারিকুলামে, সেই সুযোগ আছে কিনা, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে আমরা স্টুডিওতে দুজন বিশিষ্ট প্যানেলিস্টকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আছেন ডক্টর আহমেদ নিয়াজ, প্রফেসর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তারপরে আছেন ডক্টর অনন্য রায়হান, নির্বাহী পরিচালক ডিনে। এছাড়াও একজন ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি আছেন এবং কয়েকজন শিক্ষার্থী আমাদের অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন। শুধু দর্শক, আসুন তাহলে সরাসরি আমরা চলে যাই যে আমরা যে কথাটি বলছিলাম যে ক্রমবর্ধমান আগ্রহের কারণে কর্পোরেট সেক্টর পর্যায়ে এবং নন প্রফিট সেক্টরে বিশেষ করে সিএসআর নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কি সিএসআরকে কারিকুলামে অন্তর্ভুক্ত করবার সুযোগ তৈরি হয়েছে কিনা যদি আপনি একটু বলেন স্যার। সুযোগ তো অবশ্যই তৈরি হয়েছে, কারণ হলো যে কর্পোরেট সেক্টর যেটা ইট ইজ এক্সপ্যান্ডিং ইন বাংলাদেশ অ্যান্ড রিসেন্টলি ইট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। তো এই পরিপ্রেক্ষিতে কর্পোরেট সেক্টরের যে কার্যক্রম তার ভিতরে সিএসআর একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে এসছে, এবং এটা আমাদের ইউনিভার্সিটির কারিকুলামের মধ্যে, বিশেষ করে আমি যখন ম্যানেজমেন্ট পড়াই, ম্যানেজমেন্টের আমি যদি 10টা চ্যাপ্টার পড়াই তার ভিতরে একটা চ্যাপ্টার আছে সিএসআর-এর, এবং আমি মনে করি না যে এই একটা চ্যাপ্টার যথেষ্ট। দ্বিতীয় যেটা বিষয় হলো সেটা হলো যে আমি কি পড়াই। আমার এই পাঠদানের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো অনেকটাই থিওরিটিক্যাল, এটার প্র্যাকটিক্যাল দিকটা তুলনামূলকভাবে কম। এখানে যে বইগুলো পড়ানো হয় সেটা হলো বিদেশি বই, এবং যেটা কারিকুলাম সেটাও অনেকটা বিদেশ নির্ভর কারিকুলাম, এবং এই ক্ষেত্রে কারিকুলাম তৈরির প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তো অবশ্যই আছে। এখানে সিএসআর এর বিষয় আসলেই একটা বড় রকমের কন্ট্রাডিকশনে আসে ছাত্ররা। কন্ট্রাডিকশনটা হলো যে প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা হলো সব ব্যবসায়ীর প্রধানতম দায়িত্ব, এবং ক্লাসিক্যাল ভিউ অফ কর্পোরেট রেসপন্সিবিলিটির বিষয় যেটা, সেটাতে মিল্টন ফ্রিডম্যান তিনি যেটা বলছেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটির সবচেয়ে বড় দিক হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং তার যে আপনার বেনিফিশিয়ারি যারা, মালিক যারা, তাদেরকে বেনিফিট দেওয়াই হলো একমাত্র কাজ। এর বাইরে যদি আমি টাকা ইনভেস্ট করি কর্পোরেট অন্য সোশ্যাল সেক্টরে, তাহলে দ্যাট ইনভেস্টমেন্ট কস্ট উইল বি হায়ার, বিকজ এই কস্টটা এখান থেকে যাবে। আর দ্বিতীয় হলো যে দে আর নট ভেরি এফিশিয়েন্ট ইন ডিলিং উইথ দোজ থিংস। সো এই বিষয়টা আমাদের আনার প্রয়োজন নাই। এটা হলো একটা ভিউ। আর একটা হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি ভিউ আরেকজন। তারা যেটা বলতে চাইছেন যে না, আমি যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করি তো একদিকে ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারটা হয়েছে, ব্র্যান্ডিং আসবে, আমার যে একটা শেয়ার্ড ভ্যালুজ যদি আমার থেকে থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনার ডিসিশন নেওয়াটা সহজ হবে, আমাদের যারা কর্মচারী তাদের আচরণগত পরিবর্তন হবে, তারপরে এই যে গ্রুপ যেটা কাজ করছে তারা অনেক বেটার কাজ করবে এবং মার্কেট অ্যাক্সেসও বাড়বে। সুতরাং এটা লাভের দিকটাই বেশি হবে আপনার যে পরিমাণ আমি ইনভেস্ট করছি সেটার থেকে। এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই, 1 মিনিট নিব। সেটা হলো যে আমরা একসময় গার্মেন্টস মালিকদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম, এবং আমাদের দাবি ছিল যে গার্মেন্টস ওয়ার্কাররা, মালিকরা অন্তত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটু জায়গা আমাদেরকে দিবে, ওয়ার্কারদের কিছুটা সময় আমাদেরকে দিবে, আর যদি পারে কিছু কন্ট্রিবিউট করবে। গার্মেন্টস ওয়ার্কাররা এক বাক্যে বেশিরভাগ মালিকরা বলে বসলেন যে না, আমরা অলরেডি লোকসানের মধ্যে আছি, আমাদের ওয়ার্কাররা 6 মাস কাজ করে আর 6 মাস থাকেই না, এই মতো অবস্থায় আমরা তাদের স্বাস্থ্যসেবা দিয়ে আমাদের লাভ কি? তখন এক ভদ্রলোক বললেন যে তিনি স্বাস্থ্যসেবা দিচ্ছেন,
তিনি হাউজিংয়ের ব্যবস্থা করেছেন, তিনি ওই সস্তায় জিনিস কেনার জন্যে ওই দোকানের ব্যবস্থা করেছেন তাদের জন্য, চিকিৎসা সেবায়, বাচ্চাদেরকে রাখার ব্যবস্থা, সমস্ত কিছুই করেছেন। তখন অন্যরা বলছে যে ভাই এটা করতে গেলে, এবং তিনি বেতন দিচ্ছেন দ্বিগুণেরও বেশি। তখন অন্যরা বলছে যে আমরা তো তাহলে ভাই মারা যাব আমাদের যদি এইগুলো করতে হয়। তো তখন উনি বললেন যে আপনারা মারা যাবেন, কিন্তু আমি প্রত্যেকটা ফ্যাসিলিটি যেগুলো দিচ্ছি প্রত্যেকটার থেকে আমি বেনিফিট আদায় করে নিচ্ছি এবং আমি প্রত্যেকটাতেই লাভে আছি, এবং আমার ওয়ার্কাররা কখনো চাকরি ছেড়ে এরকমভাবে চলে যায় না। তাদের প্রোডাকশন 3 টাইমস মোর দ্যান ইয়োর প্রোডাকশন, কারণ আমি তাদের যত্ন নিই, তারাও আমার কাজকে সেইভাবে দেখে। তো তাহলে দেখতে পাচ্ছি যে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে দায়িত্বটা উনি পালন করেছেন, সেই দায়িত্ব পালনের মধ্যে আমাদের বেনিফিটটাই দেখা যাচ্ছে তিনি নিজেও নিয়েছেন। এবং একটা কন্ট্রাডিক্টরি আরেকটা বিষয় আছে, সেটা হলো যে মালিক শ্রেণী তারা সবসময় দেখতে চায় বেনিফিট, কালকের বেনিফিট, দে আর গাইডেড বাই ভেরি শর্ট টার্ম এক্সপেডিয়েন্ট। কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হলো হোয়াট অ্যাবাউট ডে আফটার টুমরোজ বেনিফিট, টুমরোজ বেনিফিট অ্যাট দ্য কস্ট অফ ডে আফটার টুমরোজ বেনিফিট। অর্থাৎ এখানে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, গ্রিনিং দ্য ম্যানেজমেন্ট, গ্রিনিং দ্য অর্গানাইজেশন, যেগুলো আমরা পড়িয়ে থাকি। স্যার একটি জিনিস ইঙ্গিত করেছেন যে আমাদের সুযোগ আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই সিএসআর কার্যক্রম নিয়ে লেখাপড়া করার, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার, তবে একটু লিমিটেশনসের কথা বলেছেন যে বিদেশি বই পড়তে হচ্ছে, দেশি বই হয়তো কম আছে বা দেশি রিসার্চ কম আছে। এগুলো ছাড়া অন্য কোনো সীমাবদ্ধতা আপনি দেখেন কিনা যে আমরা, যার কারণে এখন পর্যন্ত তেমনভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিএসআর কারিকুলামে সিএসআর অন্তর্ভুক্ত হয়নি? আসলে শুধুমাত্র যে সিএসআর না, অন্য আরও অনেকগুলো আধুনিক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের ব্যবসায় শিক্ষাতে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, কিন্তু সেগুলো হতে পারছে না ওই টেক্সট বইয়ের যে সীমাবদ্ধতা স্যার যেটা বললেন সেই কারণে। তো আমার মনে হয় যে একটা বড় উদ্যোগ দরকার, যে বাংলাদেশ উপযোগী কিংবা উন্নয়নশীল বিশ্বের উপযোগী করে টেক্সট বই তৈরির কাজ, সেটা একটা বড় কাজ আমি জানি। কিন্তু অনেক শিক্ষকই আছেন যারা তাদের মতো করে কিন্তু একটা কারিকুলাম তৈরি করে নেন, আপনার টেক্সট বইয়ের বিকল্প হিসাবে ক্লাসরুম ম্যাটেরিয়ালগুলো তৈরি করে নিয়ে কিন্তু ক্লাসে যান। এবং এভাবে অনেকে আমি জানি সিএসআরও হয়তো পড়াচ্ছেন, আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কথা জানি, সেখানে এগুলো পড়ানো হচ্ছে। সেদিক থেকে আমার মনে হয় যে সীমাবদ্ধতাগুলোকে মাথায় রেখেই সিএসআর এর মতো বিষয়বস্তুগুলো আসতে পারে, এবং সেখানে কয়েকটা ধাপ আমি দেখি। একটি ধাপ হলো যে সিএসআর একটা সাবজেক্ট হিসাবে 3 ক্রেডিট কিংবা 4 ক্রেডিটের কোর্স হিসেবে আসতে পারে মাস্টার্স লেভেলে প্রথম দিকে, কারণ এটা অ্যাপ্লাইড বিষয়বস্তু, শুরুতে হয়তো থিওরিতে যাওয়া যাবে না। পর্যায়ক্রমে এটা মানে বিবিএ লেভেলেও আসতে পারে, একটু গ্রাজুয়েশন লেভেলে আসতে পারে, এবং একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য হতে পারে যে মেইন স্ট্রিম কীভাবে করা যায় সিএসআরটাকে অন্যান্য সাবজেক্টে। যেমন অ্যাকাউন্টিংয়েও কিন্তু সিএসআর এর একটা ইমপ্লিকেশন আছে। আমি যখন সিএসআর যে খরচগুলো করব সেটা অ্যাকাউন্টিংয়ে কিভাবে আসবে, অনেকে অ্যাকাউন্টিং ম্যানিপুলেট করে, অ্যাকাউন্ট ম্যানিপুলেট করে, সেটা না করে নতুন স্ট্রাকচার কি হতে পারে। তো এই বিষয়বস্তুগুলো যেরকম ঠিক করা দরকার আছে, মার্কেটিংয়ের একটা অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু মানে সোশ্যালি রেসপন্সিবল বিজনেস সুযোগ দেখি শুধুমাত্র একটা সাবজেক্ট হিসাবে না, বিদ্যমান বিভিন্ন বিষয়ের মধ্যেও একটা চ্যাপ্টার হিসাবে কিংবা ইন্টিগ্রেশনগুলো ওইভাবেও কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমি আবার ফিরে আসব। আপনি একটি ব্যাংকে কাজ করছেন, তাই তো? আপনি যদি আমাদেরকে বলেন যে সিএসআর যদি কারিকুলামের ভেতরে অন্তর্ভুক্ত হয় বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি পড়ানো হয়, সেক্ষেত্রে ব্যাংক সেক্টর কিংবা কর্পোরেট সেক্টরের অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তেমন আছে কিনা বা কি হতে পারে? এটা যদি একাডেমিক লেভেলে জিনিসটা নিয়ে আসা যায়, তখন কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন ফিল্ড সার্ভে করবে, বিভিন্ন জায়গায় বের করবে যে বাংলাদেশে কোথায় কোথায় কী ধরনের নিড আছে, কোথায় কোথায় কর্পোরেট অর্গানাইজেশনগুলো বিভিন্ন সেক্টরে খরচ করছে। বাট একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু কোনো একটা কজ নিয়ে অনেকগুলো অর্গানাইজেশন যদি কাজ করে, ওই কজের ডেভেলপমেন্টটা কিন্তু অন্যরকম হবে। সো
ওই দিকে চিন্তা করলে কিন্তু একাডেমিক লেভেলে আনা যায়। আবার আরেকটা ব্যাপার আছে যে আমরা যেটা ফেস করি, আমাদের বাংলাদেশ ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় আমরা কিন্তু পেরিয়ডিক্যালি বাংলাদেশ ব্যাংকে সিএসআর রিপোর্ট করতে বাধ্য। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ডেটাবেস আছে, অ্যাটলিস্ট ব্যাংকগুলো সিএসআর কার্যক্রম কিভাবে কি পরিচালনা করছে, কোন সেক্টরে কীরকম গুরুত্ব দিচ্ছে, কত স্পেন্ডিং করছে, কত বেনিফিশিয়ারির কাছে রিচ করছে। ওয়ারএজ অন্যান্য কর্পোরেট অর্গানাইজেশন যেগুলো আছে বা মাল্টিন্যাশনালসগুলো আছে, তারা সিএসআরে কিভাবে কন্ট্রিবিউট করছে সেই ডেটা কিন্তু আমাদের কারো কাছেই নেই। কিন্তু সেটা আপনারা পাওয়ার যে কোনো স্কোপ রিপোর্টিং নেই। করছেন অ্যাজ এ কমপ্লায়েন্স, মানে বাংলাদেশ ব্যাংকের ইয়ে অনুযায়ী, আপনাদের কি প্রফেশনাল লোকজন আছে, মানে যে যারা এই কাজটি করতে পারে, যারা সিএসআর সিএসআর স্পেশালিস্ট যদি বলেন, এক্সপার্ট যদি বলেন, সেই অর্থে নেই। বাট আমরা যারা এই সেক্টরে কাজ করছি, কাজ করে 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 আমাদের অভিজ্ঞতা হচ্ছে। অভিজ্ঞতা। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে যেহেতু বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন, তাই তো আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের কারিকুলামে কীরকমভাবে আছে কিনা, প্রথম থাকলে কি পর্যায়ে কীরকম আছে সিএসআর বিষয়টি, যে কেউ বলতে পারেন? সিএসআর জিনিসটা আসলে বিজনেস এথিক্সের মধ্যে আমাদের পড়ানো হয়। এটা বিবিএ লেভেলেও পড়ানো হয়, এমবিএ লেভেলেও পড়ানো হয়। তবে সিএসআরকে যতটা মানে প্রজেক্ট করা উচিত, আমাদের এখন যেটা ব্যাংকগুলোতে যেভাবে করা হচ্ছে প্র্যাকটিসটা, সেভাবে রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিসটা আমাদের শো করে পড়ানো, ওইটা খুব কম। আমরা যেমন এটা বুকিশ পড়ালেখার মধ্যেই আছি, যে থিওরিটিক্যাল পড়ালেখা পড়ছি, এক্সাম হচ্ছে, পরীক্ষা দিচ্ছি, বাট এইটার অ্যাকচুয়াল যেই বেস ইমপ্লিমেন্টেশনটা গিয়ে দেখা বা ওরকম কিছু, ওই জিনিসটা মানে ওইটার ল্যাকিংসটা আমরা ফিল করি আসলে। কিন্তু ব্যাংকসগুলো কিন্তু সিএসআর ব্যাপারে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। ইভেন বাংলাদেশ ব্যাংকও তার রুলস অ্যান্ড রেগুলেশনে বর্তমান যে গভর্নর, উনিও বলেছেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা, ওখানেও সিএসআর এর কথা আছে। সো আমি মনে করি এটাকে আরেকটু ওয়াইড রেঞ্জে যদি আমাদেরকে প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়। ধন্যবাদ। আর কারো কোনো অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি বলেন যে ফার্স্ট অফ অল আমাদের এমবিএ থেকে স্টার্ট করতে হবে অ্যান্ড দেন স্লোলি ইট উইল কাম টুয়ার্ডস বিপিএ। তো মিনওয়াইল আমাদের তো এটাও স্কোপ থাকতে পারে যে আমরা সিএসআর রিলেটেড ইভেন্টস বা ওয়ার্কশপ যদি করতে পারি, তো আমি একটু এই প্রসঙ্গ, যেহেতু শিক্ষার্থীরা যেটি বলেছেন এবং একজন ব্যাংকের কর্মকর্তাও যেটি তার যে অবজারভেশন, সেই বিবেচনায় যদি স্যার আপনাকে দিয়েই শুরু করি, একটি বিষয় এসছে যে খুব সীমিত আকারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিএসআর এর কনসেপ্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, পড়ানো হচ্ছে। কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে যে সিএসআর তো একটা কজ বেসড, সেই কজকে রিলেট করার জন্য ফিল্ড ওয়ার্ক বলেন কিংবা অ্যাপ্লিকেশনের দিকে খুবই দুর্বল, অথবা একেবারেই সুযোগ নেই। এই বিষয়টি যদি বলেন, এটাকে সুযোগটাকে কিভাবে তৈরি করা যায়, এবং সেই সাথে কারিকুলাম তৈরিতে কারা ইনভলভ হতে পারে, কিভাবে কারিকুলাম তৈরি হতে পারে, এই বিষয়টা যদি একটু বলেন। প্রথম যেটা উনি বলেছেন সেটা হলো রিসার্চের কথা। আমরা যখন গবেষণা করি, তখন গবেষণার টপিকটা কে ডিসাইড করে? যিনি গবেষণা করেন তিনি ডিসাইড করেন। তিনি তার যে সুপারভাইজার, তার সঙ্গে আলাপ করেন। সুপারভাইজার বলেন যে না না না, এইভাবে করেন, এইভাবে করলে ডেটার এই সমস্যা হবে ইত্যাদিতে, এইভাবে করো, তাড়াতাড়ি তোমার পিএইচডি হয়ে যাবে বা তাড়াতাড়ি তোমার পেপারটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো ধারণা। ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি যারা, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা জানেনও না কি হচ্ছে। এবং এই গবেষণার কাজ ডেটা কালেকশনের জন্য অনেক সময় পাঠানো হয় বেনিফিশিয়ারির কাছে, সেখান থেকে ডেটা আসে, এবং দের ইজ এ বিগ গ্যাপ বিটুইন দ্য রিসার্চার অ্যান্ড দ্য বেনিফিশিয়ারিজ। Researchers consider themselves as different species, like a bird in the sky, and the bird try to teach the fish go this way, go that way without getting into water. তো এই ধরনের যখন রিসার্চ ওয়ার্ক হয়, তখন দেখা যাচ্ছে রিসার্চ ওয়ার্ক যখন শেষ হলো, তখন একটা ডিসেমিনেশনের ব্যাপার আছে। ডিসেমিনেশনটা শুধু তাদের ওই 5-7 জন বন্ধু, 10 জন বা 20 জন তাদের মধ্যেই সীমাবদ্ধ, অথবা ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ। এরপরে এটা আর্কাইভে চলে যায়, সেখানে এটা থাকে এবং পাবলিকেশনও হয়। আমার প্রশ্ন হলো যে এই ধরনের গবেষণা কাজে আমাদের সামাজিক কোনো বেনিফিট খুব একটা হচ্ছে না। নাম্বার ওয়ান, এর ভিতরে খুব ইম্পর্টেন্ট গবেষণা কাজ থাকতে পারে, সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল নলেজ হিসাবে থাকছে। যেমন আইসিডিডিআরবি যখন আপনার স্যালাইন আবিষ্কার করলো, যে ওর স্যালাইনের কথা উঠেছে, তখন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল নলেজে ছিল। এবং এটার প্র্যাকটিক্যাল যেটা হতো সেটা হলো আইসিডিডিআরবিতে যারা যেত,
তাদেরকে স্যালাইন দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে ব্র্যাক এবং নানান অর্গানাইজেশন, মিডিয়া, তারা একটা বিরাট রোল প্লে করেছে এটাকে সোশ্যাল নলেজে কনভার্ট করার জন্য। ওই যে দাও ঘুটা ইত্যাদিতে বিভিন্নভাবে। এবং যখন এটা সোশ্যাল নলেজে ট্রান্সফর্ম হয়েছে তখন কিন্তু সোশ্যাল বেনিফিটটা এসছে। আজকে আমাদের যে ম্যাটারনাল ইনফ্যান্ট মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি ড্রাস্টিক্যালি রিডিউসড বিকজ অফ দিস। তো তাহলে আমাদের যে গবেষণা কাজ করতে হবে সেখানে শুরুতেই আমরা কিভাবে গবেষণাটা শুরু করব, সোশ্যাল বেনিফিটটা কি এবং এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং সোশ্যাল বেনিফিটটা নিতে হলে আমার গবেষণার কাজটাকে সোশ্যাল নলেজে রূপান্তরিত করতে হবে, ইন্ডিভিজুয়াল নলেজে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের যে পাঠ, আমাদের যে টিচিংটা, এই টিচিংটাকে আমরা মূলত থিওরিটিক্যাল বিষয় হিসাবে নিই। এটার যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, প্রায়োগিক যে দিকটা, সেই দিকটাকে খুব বেশি অবহেলা করা হয়। এবং এটা অবহেলার ফলে যিনি যেটা শেখেন তিনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন না। যেমন এই যে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিন্তু 3টে। একটা হলো জ্ঞান লাভ করা, আর একটা হলো যে স্কিল ডেভেলপ করা, দক্ষতা ডেভেলপ করা, আর একটা হলো যে আচরণগত পরিবর্তন করা। কিন্তু এর বাইরে আরো 2টো জিনিস আছে যেটা কিন্তু খুব ইগনোর করা হয়। কিছুদিন আগে ইউনেস্কোর একটা কনফারেন্সে আমি তুলেছিলাম, সেটা হলো যে আমি কতটুকু রিটেন করতে পারছি থ্রু প্র্যাকটিস, এবং আমি হাউ আই ক্যান ডেভেলপ মাই বেস্ট পোটেনশিয়াল, যাতে আমার এই বেস্ট পোটেনশিয়ালের ফলে সোসাইটি কিভাবে আলোকিত হচ্ছে এই বিষয়টা, সেই বিষয়টাকে আমরা অতভাবে আনি না কেন? প্রয়োগের বিষয়টা সেখানে নাই, শুধু শিক্ষার বিষয়টাই আছে। অর্থাৎ সিএসআরকে আমার প্রয়োগে নিয়ে যেতে হবে। সুতরাং টিচিং মেথড কুড বি টোটালি ডিফারেন্ট মেথড, এবং কারিকুলাম ইজ নট ওয়ান টাইম কারিকুলাম, ইট শুড বি রিডিজাইন্ড ওয়েন ইট ইজ নেসেসারি, এভরি টাইম। এটা কোনো আসমানি কিতাব না, এবং কারিকুলামটাকে প্রয়োগমুখী কারিকুলামে নিতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো এই যে ডিবেটগুলোকে আছে, এই ডিবেটগুলোকে থ্রু এক্সাম্পল, যে রিয়ালিটিকে, এবং আজকের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা তো গ্রিনিং দ্য অর্গানাইজেশন, গ্রিনিং এইটাকে কমপ্লায়েন্স হিসেবে অনেক নেয়। সেটা হলো একেবারেই প্রিমিটিভ স্টেজে, যে আমি না নিলে আমার কারখানা কালকে বন্ধ হয়ে যাবে। দিস ইজ ওয়ান, আইন করে ফেলেছে সরকার। আর একটা হলো যে না, এটা একটা সমাজ কি বলবে, আমাকে খারাপ বলবে, এটা একটা সেকেন্ড স্টেজ। আর হাইয়েস্ট স্টেজ যেটা, সেটাতে আমরা খুব কমই পৌঁছতে পারি যে না, এটা আমি এথিক্যাল মনে করছি জিনিসটাকে, সুতরাং এটাকে আমার এই সমাজ না চাইলেও এটাকে আমাকে সমাজের ভেতরে ঢুকাতে, এবং সমাজ যখন বেনিফিটেড হবে তখন সমাজ চাইবে। দিস ইজ দ্য হাইয়েস্ট স্টেজ। এবং এই বিষয়গুলোকে শিক্ষার মধ্যে আনার যে চেষ্টাটা, এটা আমি কিভাবে টিচিং মেথড আমি করছি, কিভাবে আমি শিক্ষা দিচ্ছি, কিভাবে প্র্যাকটিক্যালি এটাকে ওরিয়েন্ট করছি আমার দেশের পার্সপেক্টিভে, নট ইন আদার কান্ট্রিজ। স্যার কিন্তু তার কথা যেটা এনেছেন যে একটা তাত্ত্বিক জ্ঞানকে সামাজিক জ্ঞানে রূপান্তরে কিন্তু একটা পার্টনারশিপ কাজ করেছে আইসিডিআরবি, ব্র্যাক, মিডিয়া। আমি মনে করি যে সিএসআরকেও প্রায়োগিক দিকে নিতে গেলে যে প্রতিষ্ঠানগুলো কর্পোরেট ফিলান্থ্রফি কিংবা সিএসআর প্র্যাকটিস করছে, তারা বিশ্ববিদ্যালয় এবং একটা মধ্যস্থতাকারী কিংবা ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানগুলো, যারা সামাজিক প্রতিষ্ঠান যারা কাজ করছে, ব্র্যাকের মতো কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, এদের এই 3টা গ্রুপের একটা সম্মিলন দরকার আসলে। সুতরাং আপনি বলছেন পার্টনারশিপের কথা বলছেন, স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করার কথা বলছেন। ট্রু, এটা কিন্তু শুধু শিক্ষা বা স্বাস্থ্যর মধ্যে লিমিটেড না, এখন কিন্তু একটা বিশাল গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি সকলেই পরিবেশকে নিয়ে। আমরা যেমন ব্যাংক থেকে আমাদের পক্ষে যেই ধরনের স্টেপসগুলো নেওয়া সম্ভব, যেমন আমাদের ব্যাংকের বিভিন্ন অফিসগুলোকে সোলার প্যানেল ইনস্টল করা, সো দ্যাট এই ইলেকট্রিসিটির ডিপেন্ডেন্সি কমানো, প্লাস বিভিন্ন যে ইনভেস্টমেন্ট করি আমরা, যে লোনগুলো দিই, আমরা কি কোনো পরিবেশকে ক্ষতিকারক কোনো কাজ করছে এরকম প্রতিষ্ঠানকে কিন্তু আমরা লোন দেয়া থেকে বিরত থাকছি। আমরা আমাদের খুব সময় আছে স্যার, আপনাকে স্পেসিফিক প্রশ্ন করছি। এই মুহূর্তে খুব সীমিত আকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিএসআর টাচ করা হচ্ছে, আমি বলবো না যে বিস্তারিতভাবে পড়ানো হচ্ছে। এই ক্ষেত্রে যদি একে একটু প্রসারিত করা যায়, সিএসআর এর কনসেপ্ট থেকে শুরু করে এর অ্যাপ্লাইড দিকটাকে যদি আনা যায়, সেক্ষেত্রে কারা শিক্ষকতা, মানে এই শিক্ষক হিসেবে
কারা পড়াতে পারেন মনে হয়? একটা তো শিক্ষকরা আছেন কিছু, এর বাইরে কি অন্য, উনি পার্টনারশিপের কথা বলেছেন, আমি জানি না সেক্ষেত্রে তারা কি বিশ্ববিদ্যালয়ে কোনো কন্ট্রিবিউট করতে পারেন কিনা? না, একটুখানি বলে নিয়ে যে প্রশ্নটা করেছে সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য কেন। কারণ হলো মানুষ কিন্তু সবসময় ওই ব্র্যান্ডিং চায় যেখানে বেশি পপুলার হওয়া যাবে। আমি হয়তো 2 বছর পরে ইলেকশন করব, আমি শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করি, আমার জনমত আমার প্রতি আসবে। কিন্তু কিছু কিছু সোশ্যালি ইনহিবিটিং ইস্যুস আছে, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সে ফর এক্সাম্পল ফ্যামিলি প্ল্যানিং, কেউ এগিয়ে আসেনি, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মিটিং করতো, বাট এখন 30 বছর পরে যেটা এসছে এই বিষয়টা চেঞ্জ হয়েছে। এখন আমরা পরিবেশ নিয়ে কথা বলছি, কর্পোরেট গুলো এগিয়ে আসতেছে, গ্রিন ব্যাংকিং নামে একটা ব্যাংকের সার্ভিস চালু হয়েছে। সো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আওতে এগুলো আসছে, কিন্তু আমাদেরকে যে রিসার্চ গুলো হচ্ছে বা হয়েছে এগুলোর দিকে আমাদের যে টেক্সট বুক গুলো করার কথা বলা হয়েছে, এক্সাম্পল গুলো যদি আমরা আমাদের রেলেভেন্ট প্রাসঙ্গিক আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে বা আমাদের বাংলাদেশকে ঘিরে এক্সাম্পল গুলো যদি আমরা টেক্সট বইগুলোতে দিই, এগুলো দিয়ে আমরা করি, তাহলে আমার মনে হয় থিওরিটিক্যালি আরো অনেক সাউন্ড আমরা এখান থেকে কিছু ধন্যবাদ। জি, বিষয়টা যেটা তুলেছেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে কিছুদিন আগে ইউএস গভর্নমেন্ট একটা, ব্যারাক ওবামা একটা আরএফএ ফ্লোট করেছেন। সেটা হলো যে নলেজের ক্ষেত্রে প্রচুর পলিউশন হচ্ছে, নলেজ ডেভিয়েটেড হয়ে যাচ্ছে এখান থেকে ফিরিয়ে আনার জন্য। এখানে বিষয়টা হলো যে এই সিএসআর কিন্তু ডিসিপ্লিন বেসড না, এটা হলো প্রবলেম বেসড, ইস্যু বেসড, এবং এই ইস্যুতে যারা কাজ করতে চান তারাই এখানে কন্ট্রিবিউট করতে পারেন। নট নেসেসারিলি শুধু পরিবেশবাদীরা করবেন, ফিলান্থ্রোপিস্ট করবেন, ওই আপনার ম্যানেজমেন্টের প্রফেসররা করবেন, বিজনেস, এটা না। এইটার প্রতি উদ্বুদ্ধ হতে হবে, এটার প্রতি একতাবদ্ধ হতে হবে, যে বিষয়টা উনি বললেন, এবং এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনার এটাকে ভ্যালু হিসাবে নিয়ে, এবং সেই ক্ষেত্রে কিভাবে সোশ্যাল বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায়, নট অ্যাট দ্য কস্ট অফ ইন্ডিভিজুয়াল বেনিফিটটা রেখে, এবং কিভাবে আগামী বিশ্বকে সারা পৃথিবীর মানুষের জন্য বসবাসযোগ্য করা, এবং আমাদের যে সমস্ত এফোর্টই হলো হিউম্যান সিভিলাইজেশনের এক্সিস্টেন্স, এর ওয়েলফেয়ার, এবং সেই দিকটা বিবেচনা করে যারাই খুশি তারাই আসতে পারেন। এবং এই বিষয়গুলো অনেক পরিষ্কার হয়ে যাবে, আমাদের হাতে আর সময় নেই। যদি আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিকুলামে বিষয়টি আছে, আমাদের শিক্ষার্থীরা সিএসআর এর পরিষ্কার ধারণা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছেন, অ্যাপ্লাইড নলেজ নিয়ে বেরোচ্ছেন, তারা যখন কর্পোরেট সেক্টরে কাজ করবেন তারা সেই অ্যাপ্লিকেশনটা তারা করতে পারবেন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, যে ক্রমবর্ধমান যে চাহিদা আছে কর্পোরেট সেক্টরে সিএসআর নিয়ে, সেই চাহিদার ভিত্তিতে এই সময় অনেকেরই মনে হয়েছে, এবং আমরাও একমত, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিএসআরকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এবং আশার দিক হচ্ছে বেশ কটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিকুলামে সিএসআরকে অন্তর্ভুক্ত করছেন এবং অ্যাপ্লিকেশনের দিকটিও তারা বিবেচনায় এনেছেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে অনুষ্ঠানে আলোচনায় ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা সিএসআর এর অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো অভিযোগ, যে কোনো মতামত আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদেরকে ইমেল করবার ঠিকানা csr@mrdibd.org। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।